অনেক অনেক ধন্যবাদ। আজকে সবাইকে পরিচিত করাইতেছি যে গোদরেজ অ্যাগ্রোভেট স্টাফ সিইওর সঙ্গে ম্যানেজার মার্কেট ডেভেলপমেন্ট এবং সিনিয়র অফিসার এক্সটেনশন এবং দুজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসারগণকে। অনেক ভালো লাগছে আপনার সঙ্গে এখানে। তো নমস্কার, আমার নাম রঞ্জু সিনহা, আমি সৌগত নিয়োগী। আমার যে প্লান্টেশনটা কীরকম লাগছে বা আমল সম্বন্ধে যারা আমাদের জনসাধারণ আছে ওরা কেউ কিছু বোঝানোর জন্য আপনার তরফ থেকে কিছু একটা বক্তব্য রাখেন বলে আমি অনুরোধ করি। ধন্যবাদ। আপনার প্রথম কথা যে আপনি একটা বেশ সাহস করে এই ফসলটা আপনি লাগিয়েছেন। প্রথম আপনাকে বলা যায় ওয়ান অফ দ্য ফার্স্ট ফিউ ফার্মার যারা লাগিয়েছে, তাদের জন্য আপনাকে ধন্যবাদ। কেননা কাউকে তো প্রথমে এগিয়ে আসতে হবে কোনো কাজ করতে গেলে। তো এটা একটা চাষ যেটা সরকার থেকে একটা আইন পাস করে এই চাষটাকে 15টা রাজ্যে পুরো ভারতবর্ষে এটাকে প্রমোট করা হচ্ছে। তো এটা সবচেয়ে প্রথম শুরু হয়েছে, যেটা খুব সাকসেসফুলি শুরু হয়েছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তারপর অন্ধ্রপ্রদেশ থেকে, যেহেতু দুটো স্টেট একই ছিল, এখন তেলেঙ্গানা স্টেট হয়ে গেছে। তেলেঙ্গানা স্টেট হচ্ছে গ্রোথ, যদি এই অয়েল পামের গ্রোথ দেখেন তাহলে নাম্বার 2-তে আছে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সরকার নিয়েছে, সেটা হচ্ছে 2021-এ ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম একটা স্কিম এনেছে, যেটা আইন করে পাস করা হয়েছে পার্লামেন্টে 2021-এ। সেটা থেকে এটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে হাইলাইট করা হচ্ছে, সেটা হচ্ছে উত্তর পূর্ব নর্থ ইস্ট যে 7টা রাজ্য, তার মধ্যে 6টা রাজ্যে যে যে জায়গাতে এই চাষ হতে পারবে, সেটা গবেষক যে সরকারি গবেষক আছে তাদের একটা অনুসন্ধান কেন্দ্র আছে, সেটা অন্ধ্রপ্রদেশে। সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চ, IIOPR। সেখান থেকে সার্ভে করে ওরা আসাম রাজ্যকেও একটা গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে চিহ্নিত করেছে, এবং তার মধ্যে পুরো আসামে কোন কোন জেলায় কোন কোন জায়গায় এই চাষ হতে পারে বা কতটা জমি এই চাষের জন্য যোগ্য, তার একটা সার্ভে রিপোর্ট করে সরকারকে দেওয়া হয়েছিল। সেইতে আসাম যেহেতু গুরুত্বপূর্ণ, তো আসাম রাজ্যে এই বিভিন্ন জেলাগুলোকে যারা এই আপনার অয়েল পাম চাষে যে সমস্ত কোম্পানি অনেক দিন ধরে কাজ করছে, গোদরেজ 30 বছর ধরে কাজ করছে, এদের ডাকা হয়। তারপরে তাদের সাথে মিটিং করে তারপর সরকার ডিসিশন নেয় যে কোন কোন জেলায় কে কে থাকবে। তো আমাদের জন্য বরাক ভ্যালিতে 3টে জেলা দেওয়া হয়েছে। এবং আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলে যে এই যে জায়গাটা, এটাতে কতগুলো খুব ভালো পজিটিভ ফ্যাক্টর আছে যেটা এই চাষের জন্য খুব উপযোগী। সেটা হচ্ছে এখানকার বৃষ্টিপাত হচ্ছে 250 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টি বছরে হয়, এবং 6 মাস থেকে 7 মাস আপনি বৃষ্টি পান। ভারতবর্ষে এত বৃষ্টিবহুল জায়গা, রাজ্য খুব কমই আছে, সেটা এই গাছের জন্য খুব দরকার। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আপনাদের জমি এখনো পর্যন্ত যে উর্বরতা ক্ষমতা, যেহেতু এখানে ফরেস্ট কভার অনেক বেশি বা বৃষ্টি বেশি হয়, তার জন্য এর যে মানে উৎপাদন ক্ষমতা সেটা অনেক বেশি। তৃতীয় হচ্ছে যে আপনার এখানে গরমকালেও গরমটা ওই 35, 36, 37-এর উপরে যায় না। এই গাছের জন্য, যেটা বেশ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় হয়, ওদেরও সাথে এই জায়গার যেটা সিমিলারিটি, সেটা হচ্ছে ওখানেও বৃষ্টি হয় আপনাদের মতো, ওখানে টেম্পারেচারটা, হাই টেম্পারেচারটা ওই 35-এর উপর যায় না। এই দুটো হচ্ছে এখানকার এই আপনার আসাম এবং যে মালয়েশিয়া যেখানে চাষ হচ্ছে তার মধ্যে সিমিলারিটি। কিন্তু একটা জিনিস হচ্ছে যেটা এখানে অন্য, সেটা হচ্ছে এখানে শীতকালে টেম্পারেচারটা হয়তো 10, 11 বা 8, 9 অবধি যেতে পারে, বাট অত অত হয় না। তো যেটা ওই সময়ে হয়তো 1 মাস বা 1.5 মাস, ওই সময় হয়তো যে ফলনটা অন্য মাসে হয় তার থেকে একটু কমে যাবে। এইটাই একটুখানি ডিফারেন্স। বাট
এই চাষের জন্য বাকি যে ফ্যাক্টরগুলো দরকার সেগুলো এখানে খুব ভালোভাবে, কিন্তু সবচেয়ে বড় এই চাষের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে প্রথম 3 বছর যেমন আপনি সাহস করে এগিয়ে এসছেন, এবং প্রথম 3 বছর এই চাষের পেছনে 1.5-2 লাখ টাকা হেক্টরে খরচা, মানে একরে ধরুন 70-80 হাজার টাকা খরচা আছে। সেই খরচার জন্য সরকারি ব্যবস্থা আছে, সাবসিডি, সেটাও 1.5 লাখ টাকা অবধি আছে। এবার কথা হচ্ছে যে আমি যেটা শুনছিলাম এই সাবসিডিগুলো ফার্মারকে পাবে, কিন্তু একটু সময় লাগছে। হ্যাঁ, কিন্তু পাবে সরকারি পয়সা। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এই স্কিমে টাকা আসছে, সুতরাং এটা নিয়ে কোনো সন্দেহ বলে কিছু নেই, এটা আসবে। কথা আমরাও তাদের সাথে কাজ করছি যাতে মানে কৃষক সেই Incoming voice সাবসিডিটা call from Airtel on SIM সাবসিডিটা Geo. সময় মতো পায়। এবং এই 3 বছর যদি এটা ঠিকমতো দেখভাল করা যায়, তাহলে আমার ধারণা যে এখানে আপনার জমিতে মিনিমাম টু মিনিমাম, মানে আমি 6 টন পার একর বলছি, এটা যেতে পারে 10 টন অবধি। এটা কতটা আপনি কেয়ার নিচ্ছেন তার উপরে। 6 টন মিনিমাম পার একর বলছি। এবং আজকের ডেটে আপনি অনুমান করে চলুন 14,000 টাকা পার টন সরকার এটার মিনিমাম মূল্য ধার্য করেছে। 13,650 গত বছর ছিল। এটা 1 নভেম্বর থেকে এটা চেঞ্জ হবে। আমার ধারণা এটা 14,000-এর ওপরে যাবে। তো এই এই যে আহ, মানে যেটা প্রতিটা চাষেরই একটা খরচ এবং আয়, এইটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ফসলটা সবচেয়ে ভালো যে ব্যাপারটা, একবার এটা ফলন শুরু হয়ে গেলে এর আগে 20 থেকে 22 বছর এই গাছটা ফল দিতে থাকবে, এবং এই গাছে রোগ পোকা না লাগে বললেই চলে। মানে কোনো পেস্টিসাইড স্প্রে করতে হবে না, কোনো কোনো রকম আপনার রোগ লেগে গেছে সেখানে ওষুধ দিতে হবে না। এটা মানে জৈব পদ্ধতিতেই খেতি করা যাবে, কিন্তু আপনাকে একটু সার দিতে হবে। বছরে 2বার বা 3বার সার দিতে হবে। সারটা দিলে ফলনটা বাড়বে, সারটা না দিলে ফলনটা কমের দিকে থাকবে। এই ফসলের জন্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, বোরন আর ম্যাগনেসিয়াম, এই 6টা জিনিস লাগে। আমাদের টিম রয়েছে এখানে, চাষ আপনার জমি পরীক্ষা করে কি ডোজ দিতে হবে সেটাও বলে দেবে। আমাদের নতুন সমাধান কেন্দ্র আসছে, ওতে আপনার অয়েল পাম্পে যা যা জিনিস লাগবে সেই জিনিসগুলো আমরা একদম ন্যায্য কস্ট প্রাইসে, মানে আমাদের ওইটা সেই কেন্দ্রটা খোলা হচ্ছে ফার্মারদের সুবিধা দেওয়ার জন্য, সুতরাং ওখানে যে পয়সায় আসবে সেই পয়সা বিক্রি হবে। তো সেই কেন্দ্র খোলা হবে যাতে আপনার অয়েল পাম্পের জন্য যা যা জিনিস লাগে সে সমস্ত জিনিস আপনি ওই কেন্দ্র থেকে পাবেন। এবং এই 3 বছর যদি এটাকে ঠিকঠাক মেনটেন করা যায়, কেননা এই 3 বছর আপনি অয়েল পাম্প থেকে ইনকাম পাবেন না, কিন্তু আপনি যেমন এখানে ব্ল্যাক গ্রাম লাগিয়েছেন বা রাজমা লাগিয়েছেন, এরকম বিভিন্ন রকম ফসল 3 বছর লাগানো যাবে, যেটা থেকে একটা অয়েল পাম্পের থেকে কম কিন্তু একটা ন্যায্য একটা হ্যাঁ আপনার একটা ইনকাম থাকবে। এবং 4র্থ বছর থেকে যখন এটা ফলন শুরু হবে তখন আর এটার মানে ইন্টারক্রপের প্রয়োজন নেই, কিন্তু 4র্থ বছর থেকেও ইন্টারক্রপ করা যাবে। কিছু ফসল আছে যেটা শেডের উপরে, যেমন আমি ত্রিপুরা থেকে এলাম, ওখানে আনারস শেড করেও নিচে আনারস লাগানো যাবে। আপনার এখানে যেটা হয়তো মার্কেট ভ্যালু বেশি সেই ধরনের চাষ করা যেতে পারে, যেটা অয়েল পাম্প ছাড়া আরেকটা ফসলও সেম জমি থেকে ইনকাম দিতে পারে। আমাদের এই ফসলের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্যাক্টরি, যেটা আপনাকে আমি বলছিলাম যে এই ফ্যাক্টরি আমাদের এখানে আসাম এর এই বরাক ভ্যালিতেই ফ্যাক্টরি কোম্পানি ডিসাইড করেছে যে সদ্যই জমি ফাইনাল হবে এবং 2 থেকে 3 বছরের মধ্যে ফ্যাক্টরি আসবে। এই আপনার যে ফলন আগে 20 বছর বলছি, এই ফলনের মার্কেটিংয়ের দায়িত্ব কমপ্লিটলি কোম্পানি। আপনার কাজ শুধু ফলন কাটা আর আমাদের নিয়ারেস্ট সেন্টার ওখানে পৌঁছে দেওয়া, এবং সরকার এর থেকে পয়সা কত দিতে হবে সেটা ঠিক করে দেয়। সুতরাং আমরা ডিসাইড করি যে পয়সা সরকার বলবে আমাদের সেই পয়সা আপনাকে দিতে হবে। সুতরাং এটার মধ্যে কোনো মিডলম্যান নেই। আপনাকে আপনার যে চাষের যে উৎপাদন সেটা বেচার কোনো হেডেক নেই। আর এটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে 12 মাস এটার কন্টিনিউয়াস ফল দেবে, আর 12 মাস ধরে আপনার ইনকামটা কন্টিনিউ। এইটা আমার মনে হয়, আমি তো চাষের সাথে
চাষি চাষযোগ্য ব্যাপারে জড়িয়ে আছি প্রায় 22-23 বছর হয়ে গেল। যত ইন্ডিয়াতে ফসল আছে, খুব কম ফসল আছে যেমন সুগার কেন বা একটা দুটো আরো আছে যেখানে চাষিদের উৎপাদনকে বেচার জন্য কোনো রকম সমস্যা নেই। কেননা একবার ফ্যাক্টরি আসা মানে সরকার থেকে আমরা চুক্তিবদ্ধ, আপনার সমস্ত উৎপাদন আমাদের কিনতে হবে এবং প্রাইস সরকার ঠিক করবে। সুতরাং আপনার কাজ হচ্ছে শুধু ফলনটা ফলনটাকে দেখা, এবং তার জন্য দেখুন আপনার ফলন বাড়লে কোম্পানিতে যাবে, কোম্পানিতে সেই ফসলটাই ফ্যাক্টরি লাগাচ্ছে, সেই ফ্যাক্টরিতে সেই ফলটা না গেলে ফ্যাক্টরি লাগিয়ে তো লাভ নেই। কারণ আপনার ফলন বাড়ানোর যে যে কাজ, তাতে কোম্পানি পুরোটাই যে সে কেন্দ্র আমরা নিয়ে যাচ্ছি, এটা আপনার ফলনটা যাতে বাড়ে, যাতে আপনার ইনকাম বাড়লে আরও আপনাকে দেখে অনেক চাষি উৎসাহিত হয়ে তারা আবার তাদের খেতে লাগাবে, এবং একটা ফ্যাক্টরি এলে ফ্যাক্টরিটাকে পরে আর ক্যাপাসিটিটা বাড়াতে থাকবে, এবং বাড়তে থাকলে যত যেমন উৎপাদন বাড়বে ফ্যাক্টরিরও ক্যাপাসিটি বাড়বে। সুতরাং মার্কেটিং নিয়ে কোনো টেনশন নেই। আর এর যে আপনার উৎপাদনের যে পয়সা, সেটাও মিডল ম্যান নেই, ডাইরেক্ট কোম্পানি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, মাঝখানে কোনো মিডল ম্যান নেই। এবং যদি রেটটা নিচে যায়, তাহলে যে ভায়াবিলিটি গ্যাপ ফান্ড পেমেন্ট বলছিলাম, বিজেপি মিনিমাম সাপোর্ট প্রাইসের মতো, তাহলে আপনার ওই যে ডিফারেন্সটা পুরো বছরের টোটাল করে সরকার থেকে আপনাকে দেবে। ধরুন 15,000 14,000 রেট হয়েছে বললাম, আপনি সারা বছরের অ্যাভারেজ করে দেখলেন আপনি 13,000 পেয়েছেন, তাহলে 1,000 টাকা আর যত টন আপনি আমাদের সাপ্লাই করেছেন, এই পয়সাটা সরকার 1 বছর কমপ্লিট হলে আপনার অ্যাকাউন্টে জমা। এটা হচ্ছে পদ্ধতি। আপনার কথা শুনে অনেক ভালো লাগছে, এবং যেটা স্কিম আপনারা নিয়ে আসেন, এটা সমাজের অ্যাকচুয়ালি এটা সরকার এনেছে, আমরা তো সরকারের সরকারের যেটা স্কিমটা উঠাইছে, এটা ফার্মারের জন্য একটা সুবিধা। হ্যাঁ, এটা নিশ্চয়। এর মধ্যে স্যার একটা আমি জিনিস জিজ্ঞাসা চাই কি, অনেকজন আমাকে প্রথম ইনিশিয়ালি এখানে স্টেজে তো আমি ফার্মিংটা করলাম, অনেকজনের জিজ্ঞাসা এই যে কি জিনিস, তারপরে আমি বললাম পাম অয়েল সম্বন্ধে আমি তাদেরকে পরিচয় দিলাম। 3 বছর পরে একটা ফলনটা শুরু হবে, 4 বছরে আমরা হারভেস্টিং শুরু করব। তো এটার মধ্যে হারভেস্টিং পার বছরে কয়বার হারভেস্টিং করা যায়? বছরে আপনার শুরুয়াতের সময় হয়তো মাসে 2 বার, এবার যত গাছ বাড়বে মাসে 3 বার হচ্ছে। মানে 30 days। হ্যাঁ, মাসে 3 বার কাটতে হবে মিনিমাম। আর যেটা অফ সিজন, মানে যখন ঠান্ডাটা, বর্ষার সময় ফলনটা বেশি, আর বর্ষা কমে গেলে ফলনটা কমে যায়, তখন মাসে 2 বার। তার ফলনটা মানে মিনিমাম 28 টেম্পারেচার টু 30 না 22। ওই যে বললাম আপনাকে 18 থেকে 35। 18 থেকে 35। হ্যাঁ, 35 মানে এখানে ধরুন 40 হতে পারে। এই 18 থেকে যখন কমছে, ধরুন এই শীতকালটা, তখন এরকম হতে পারে যে হয়তো আপনার ফলনটা একটু কমে যাবে। ওই কেননা গাছ হচ্ছে কি বলুন তো, গাছ ফলটা যে পাকার পদ্ধতিটা ঠান্ডার সময় স্লো হয়ে যায়। তাহলে আপনার আমি যে বললাম না, মাসে আপনি 2 বার হারভেস্ট 3 বার হারভেস্ট করছিলেন, ওটা 2 বার হয়ে যাবে। 2 বার বলে শীতকালে একবারও হয়ে যেত। আবার যেই ফেব্রুয়ারি শেষ হবে, মার্চ থেকে আবার ফলনটা পেতে যাবে। এই মিজোরামে এটাই হয়। মিজোরামে ঠান্ডা পড়ে এখান থেকে বেশি, ওটা পাহাড়ে, তো সেই জন্য আপনাদের ধরুন ফ্যাক্টরি এই ডিসেম্বর এন্ড থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক অবধি বন্ধ থাকে, আবার ফেব্রুয়ারি ওই সময় আমরা মেনটেন করি। এটা 12 মাসের ফসল মনে ধরে চলুন। ঠিক আছে, শুনে অনেক ভালো লাগছে। আমি সবাইকে এখানে আমার অ্যাকচুয়ালি রাজামণি কৃষক সংস্থা একটা ফার্মার গ্রুপ। হ্যাঁ, তাহলে তো এটাই সবচেয়ে সঠিক জায়গা। আপনি আমাদের টিমের সাথে মিটিং করুন, ওনাদের মিটিং করান, যত সংশয় আছে। আমরা এই চাষের সাথে 30 বছর ধরে যুক্ত আছি। ভারতবর্ষের সবচেয়ে বেশি কৃষক আমাদের সাথে যুক্ত এই পাম খেতে। আমি বললাম আপনাকে 7টা ফ্যাক্টরি আছে। তো কথা হচ্ছে যেটা যে এই চাষের সাথে যুক্ত হয়ে বহু চাষির অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন হয়েছে সাংঘাতিক। এবং আজকে অন্ধ্রপ্রদেশে এমন একটা কন্ডিশন হয়ে গেছে যে চাষির ছেলেরা, আপনি যেমন বললেন, সে চাষ করতে চায় না, কিন্তু সে গার্ডেনটা রাখতে চায়। তো ওখানে আমরা নতুন একটা ফার্ম সার্ভিস চালু করেছি, যে মোবাইলে ফার্মার বুক করবে যে আমার আজকে ফার্টিলাইজার দিতে হবে, আজকে ফল কাটতে হবে। ওরকম একটা সুপারভাইজার রাখা আছে, ম্যানেজার। ধরুন তার কাছে 25 হেক্টরের গার্ডেন আছে, একজন গার্ডেন ম্যানেজ করার জন্য লোক আছে।
সে থাকে, আমাদের টিম যায়, গিয়ে ফার্টিলাইজার দেওয়া, ফল কাটা, কেটে নিয়ে চলে আসে। এরকমও হচ্ছে, কেন যখন চাষি ধরুন শুরু করেছিল তখন হয়তো তার কাছে 5 হেক্টর জমি ছিল, সেখান থেকে বাড়াতে বাড়াতে সে এবং তার ছেলে শিক্ষিত হয়ে গেছে, সে গ্রামে থাকে না, কিন্তু তার অয়েল পাম্প খ্যাতিটা আছে, খ্যাতিটা সে রাখতে চায়। সুতরাং আমার মনে হয় এটা যদি বাড়ে তাহলে এটার একটা ভালো এটা ভবিষ্যৎ আমি আছে। যখন এগ্রিকালচারে যখন আমি না করি, যখন আমি ব্ল্যাক গ্রাম বা ফরাসি এগুলো সিজনেবল বারবার প্লান্টেশন করতে লাগে, কিন্তু আমি প্রায় এভারেজ লাগাইলাম না। পাম অয়েলটা ওয়ান টাইম ওয়ান টাইম প্লান্টেশন 25 বছর। 25 বছর আমরা এটা আপনার 4 বছর পরের মেন কাজ হচ্ছে মাসে বছরে 3 বার সার দেওয়া আর ফলটা কাটা, এই দুটো কাজ হচ্ছে। এটা আপনাকে বলি যে প্রথম কথা হচ্ছে এটা একটা চাষ, সেই চাষ যেমন এইটা আপনার ভেজিটেবল একটা গাছ বা নারকোল একটা গাছ, এরকম পাম একটা গাছ, এ তো কোনো কেমিক্যাল না যে নষ্ট হয়ে যাবে। সেম একটা গাছ মানে একটা জীবিত বস্তু, তার যেমন নিচে আপনার কি বলে ওটাকে, শেকড় আছে, ওপরে কাণ্ড, তারপর পাতা, ফল দিচ্ছে। গাছ কি করে, গাছ নিচে থেকে জল নেয়, আপনি সার দিচ্ছেন, সারের নিউট্রিশন নেয়, মানে নাইট্রোজেন ফসফরাস এগুলো নেয়, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, আর তিনটে মিলে সে ফল ফল তৈরি করে। এও তাই করে, কিন্তু অন্য কিছু করে না। এইবার 25 বছর লাইফ, 25 বছর ধরে ওই আপনার পুরো হেক্টরে 143টাই গাছ আছে। সে নিচে থেকে ওই জিনিস আপনি সার দেবেন, জৈব সার দেবেন, ও জল নেবে, বৃষ্টির জল বা আপনি অক্সিজেনের জল নেবেন, আর কার্বন ডাইঅক্সাইড। তারপরে যেটা মেল ফিমেলের একটা প্রবলেম একটা আছে, সেটা এখানে হবে না। তার কারণ হচ্ছে আমাদের নিয়ারেস্ট হচ্ছে মিজোরাম, যেখানেই পাম গাছ হবে ওখানে মেল ফিমেল পরাগ মিলন করার জন্য এক ধরনের পোকা আছে, সেটা হচ্ছে উইভিল মলিনেস। তারা হচ্ছে মিত্র পোকা, গাছের কোনো ক্ষতি করে না, কিন্তু পলিনেশনটা করে ওটা ছাড়তে লাগে। ওটা ওখান থেকে আমরা এখানে ছাড়বো, আর ছাড়ার পরে ওটা একদম একবার আপনার গার্ডেনে এলে এই চত্বরে যত গার্ডেন আছে ও চলে যাবে, নিজেরাই চলে যাবে, আর খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই করে। ওইটা যদি না থাকতো, আমাদের নিজেদের পলিনেশন করতে গেলে একটা হেডেক প্রচুর বেড়ে যেত, আপনাকে লেবার লাগিয়ে প্রতি গাছে উঠে স্প্রে করে পলিনেশন করতে হবে, ওটা নাইট মেয়ার হয়ে যেত। তো সুতরাং আমাদের চিন্তা নেই, পোকা ওই পুরুষ ফুলে বসবে, তারপরে স্ত্রী ফুলে বসবে, পলিনেশন করবে, ওর থেকে ফল আসবে। সেম গাছে দেখবেন পুরুষ ফুলও আছে, স্ত্রী ফুলও আছে। পুরুষ ফুলটাতে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, ওই গন্ধটায় অ্যাট্রাকশন হয়ে ওই পোকাটা যায়, ওই পোকাটা গিয়ে ওইটার উপর বসবে, ওখান থেকে উঠে আবার স্ত্রী ফুলে বসবে, স্ত্রী ফুলে বসার পরে পরাগ মিলন হবে। তারপরে আপনার এই যে ফলটা তৈরি হতে 6 মাস সময় লাগে, পরাগ মিলনের ডেট থেকে ফলটা কাটার সময় অবধি 6 মাস সময় লাগে। এইরাম পুরুষ পুরুষ যদি ফুল ফুলটা না ফুলটা একটু নিচে থেকে একটু লম্বা থাকে না? একটু লম্বা লম্বা থাকে। আর ওর উপরে দেখবেন একদম পাউডারের মতো, লম্বা পাউডারের মতো ওর উপরে লেগে আছে, ওইটা হচ্ছে পরাগ রেণু। এই ওটা গন্ধের জন্য অ্যাট্রাকশন হয়ে যাবে, পোকাটা ওখানে বসবে, ওটাই উঠে আবার স্ত্রী ফুলে বসবে, স্ত্রী ফুলে পরাগ মিলন হওয়ার পরে ফলটা ডেভেলপ করে শুরু হবে। সেটা ওই ওই ফলটা থেকে আলটিমেটলি যখন গাছটা আপনার 8-9 বছর 10 বছর হয়ে যাবে, তখন ফলটার সাইজ হবে 30 কিলো, একটা ফল 30 কিলো। মানে আজকে ধরুন 15,000 টাকা মানে হচ্ছে 15 টাকা কিলো হলো, তো আমার 30 কিলো ফল মানে একটা ফল 450 টাকা। এটা হচ্ছে মানে এরম বছরে একটা গাছ কমসে কম হলো 6-7টা ফল দেবে। এবার আপনি ইনকামটা গাছ প্রতি ইনকাম ক্যালকুলেট করতে পারেন। এটা কি হয়, এই গাছটা উঠবে তো এর চাতুর্দিকে দেখবেন পাতা রিং এর মতো আসছে, এই যখন কাণ্ডটা হয়ে যাবে দেখবেন রিং করে পাতা আসছে, এরম বেরোচ্ছে, তারপরে ওভারল্যাপিং পাতা বেরোচ্ছে, সেন্টার থেকে বেরোচ্ছে। এবার প্রতিটা পাতার যে গুচ্ছ, তার ঠিক গোড়ায় একটা করে ফল আছে। যখন আপনি ফলটা কাটবেন তখন একটা পাতা কাটবেন, সেটা প্রুনিং অটোমেটিক হয়ে যাবে। একটা ফল কাটবেন, ফলটা নিচে পড়লো, পাতাটাও কেটে দিলেন, আবার নিচে ওর গোড়া থেকে আবার নতুন পাতা আসছে, সেটা আবার ছড়াচ্ছে। দেখেছি আমি ইউটিউবে দেখেছি। ঠিক আছে, আমার তো অনেক ভালো লাগছে। ধন্যবাদ, আপনার এখানে এসে খুব ভালো লাগলো। পানঘাট আমাকে দিতে। ঠিক আছে। ওটিতে আছেন
স্যারের কথা শুনে অনেক ভালো লাগছে। সঙ্গে সঙ্গে স্যারের সঙ্গে ভিজিট করেছেন। আপনার স্যার শুভ নাম স্যার? আমি সৌম্যদীপ দত্ত। সমদিন দত্ত স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনার এখানে যা এসে আপনাকে আমাকে। অনেক ধন্যবাদ। और मैडम तो आगे ऐसे सन। হ্যাঁ, আমি একবার এসেছি। আমার সায়ন্তনী মজুমদার ডিস্ট্রিক্ট ইনচার্জ কাছে আছে গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড। और স্যার তো আসেন আমার সঙ্গে। আমি রেজওয়ানুল মজুমদার, এই পালংঘাট এরিয়া ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। ম্যাডাম আপনি সকাল থেকে আমার সঙ্গেই ছিলেন। অপরাজিতা শর্মা। দাদা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে আপনার ভিজিটে। আর যেগুলো সাজেশন পাইছি আমি চেষ্টা করব এটা কি মোটামুটি 3 বছরের মধ্যে একটা আমি আপনার বা গ্রোথ করে বা আমার একটা বেনিফিট দেওয়ার ইচ্ছা। দৃষ্টান্তমূলক একটা গার্ডেন তৈরি করা যাতে লোকজনকে আরো হ্যাঁ, অনেক চাষিকে দেখানো যায়। আমরা যাতে সবাইকে এনে এখানে মিটিং করে আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাতে পারি। যেমন এরকম আপনি কিছু যেমন করুন। আমাকে ইন্টারভিউ করলেন, এরকম এখন অনেক লোক হয়তো জানতে চাইবে, হ্যাঁ হ্যাঁ আমার জায়গায় অন্য কোনো প্রতিনিধি এসে হয়তো বলবে। না, এখানে প্রথমে ইনিশিয়ালি হয়েছে তাই জন্য সবাই আর কি একটা জিনিসটা দেখছে না, কিন্তু না দেখার কারণে অনেক রকমের অনেক ধরনের ভাবনা আছে বা এরকম ধারণা করে। তো আমি ঠিক আছে, আমি সবাইকে আবার মিটিং করে আবার সবাইকে বুঝাবো। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক Thank you, sir. ধন্যবাদ, Thank অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।